ব্রাজিলের সাও পাওলোতে আবাসিক এলাকায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ৬১ আরোহী নিহত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। প্রেসিডেন্টের শোক। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে গাজায় ফের বাস্তুচ্যুত ৭০,০০০ ফিলিস্তিনি, ২ সাংবাদিক সহ নিহত বেশ কয়েকজন। লেবাননে বিমান হামলায় প্রাণ গেল হামাসের আরেক শীর্ষ নেতার। চাপ প্রয়োগের কৌশল ছেড়ে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা যুক্তরাষ্ট্রের। প্রত্যাহার হল রিয়াদের কাছে ভারী অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা, খবর গণমাধ্যমের। এবং ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পৃথিবীর ফুসফুস আমাজন। পুড়ে ছাই ৭০০ বর্গ কিলোমিটার এলাকা। স্পেনেও আগুন গ্রাস করেছে বিস্তীর্ণ বনভূমি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দ। ব্রাজিলে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ৬১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৭ জন যাত্রী ও ৪ জন ক্রু। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাখির পালকের মতো চক্র কেটে নিচে নেমে আসছে একটি উড়োজাহাজ। এরপরই আবাসিক এলাকার ভবনের আড়াল থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়ার কুণ্ডলী। ব্রাজিলের সাও পাওলো রাজ্যে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ছিলেন ৪ ক্রু সহ ৬১ আরোহী। দুর্ঘটনায় তাদের সবার প্রাণ গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ঘটে ওই দুর্ঘটনা। উড়োজাহাজটির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাও পাওলোর ভিনহেতর শহরের একটি আবাসিক ভবন। তবে বাসিন্দাদের কারো ক্ষতির খবর পাওয়া যায়নি। ২ ইঞ্জিন বিশিষ্ট ও টারবাইনযুক্ত উড়োজাহাজটি ভোয়েপাস এয়ারলাইন্সের মালিকানাধীন। এক বিবৃতিতে ভোয়েপাস জানায়, দুর্ঘটনাটির কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাজ করে দমকল বাহিনীর ৭টি উদ্ধারকারী দল। এদিকে এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। অন্তরা সেন, সময় সংবাদ। দখলদার বাহিনীর তাণ্ডবে শুক্রবার গাজার দক্ষিণাঞ্চল থেকে আল মাওয়াসিতে পালিয়ে গেছে প্রায় ৭০,০০০ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। উপত্যকাটির বিভিন্ন জায়গায় চালানো ইসরায়েলি হামলায় ২ সাংবাদিক সহ মারা গেছেন ৩৫ জন। এদিকে দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। অন্যদিকে ১৫ই আগস্ট গাজায় যুদ্ধবিরতির আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাস নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। দখলদার বাহিনীর তাণ্ডবে অনেক আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। মুহুর্মুহুর হামলায় হতাহতের সংখ্যার পাশাপাশি বেড়েছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও। নিরীহ ফিলিস্তিনিদের কাছে এখনো অজানা কোথায় গেলে মিলবে নিরাপদ আশ্রয়। উপত্যকাটির প্রায় ৩০টি স্থানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এগুলোতে যারা আশ্রয় নিয়েছিলেন তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে এলাকা ছাড়তে। জাতিসংঘ বলছে শুক্রবার থেকে প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস থেকে আল মাওয়াসিতে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ গেছে ৩ জনের। এছাড়া দেইর আল বালাতে ইসরায়েলি হামলায় ৩ শিশু সহ নিহত হয়েছেন ৪ জন। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পরিবারের কয়েক সদস্য সহ নিহত হয়েছেন ২ সাংবাদিকও। এ নিয়ে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। গাজার পাশাপাশি ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে লেবাননেও। দেশটির দক্ষিণাঞ্চলের সিডন শহরের কাছে শুক্রবার সন্ধ্যায় একটি গাড়িতে হামলা চালায় তারা। এতে হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এত হামলার মাঝে থেমে নেই যুদ্ধবিরতির আলোচনাও। আগামী ১৫ই আগস্ট আবারও গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাস নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দোহা কিংবা কায়রোতে এ আলোচনা হতে পারে। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
রাশিয়ার অভ্যন্তরে হামলা অব্যাহত জেলেনস্কি বাহিনীর। পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিতে আক্রমণ, ইউক্রেনের মার্কেটে মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত 12, আহত অন্তত 35। সৌদি আরবের কাছে ভারী অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাত দিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকদের মতে ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবকে চাপে ফেলতে 3 বছর আগে যে নীতি নিয়েছিল বাইডেন প্রশাসন, সেটি এখন উল্টে দেয়া হলো। 2021 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে শক্ত নীতি গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ করে ইয়েমেনে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের ওপর সৌদির সামরিক অভিযানে সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনায় নাখোশ ছিলেন তিনি। এছাড়াও 2018 সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ঘিরেও সৌদির বিরুদ্ধে সরব ছিল মার্কিন প্রশাসন। ওই অবস্থায় মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরবের কাছে বেশ কয়েক ধরনের ভারী অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বর্তমান প্রশাসনের মেয়াদের শেষ দিকে এসে এবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওয়াশিংটন। সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাত দিয়ে এ নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এতে মার্কিন নীতি পরিবর্তনের কারণও তুলে ধরা হয়। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, চুক্তির শর্ত পূরণ করায় কংগ্রেসের নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে অস্ত্র বিক্রির বিষয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। অস্ত্র বিক্রি শুরু হতে পারে আগামী সপ্তাহ নাগাদ। গেল মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, পারমাণবিক শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করতে চায় তার দেশ। এজন্য একগুচ্ছ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। অন্তরাসেন, সময় সংবাদ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে ব্রাজিলের আমাজন রেইন ফরেস্ট। এর মধ্যে পুড়ে গেছে বনের প্রায় 700 বর্গ কিলোমিটার এলাকা। অন্যদিকে দাবানল যেন পিছুই ছাড়ছে না ইউরোপের দেশ স্পেনের। নতুন করে দাবানলে দেশটির টলেডো শহরে পুড়ে গেছে 6000 একরের বেশি এলাকা। দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, পুড়ছে পৃথিবীর বৃহত্তম বন আমাজন। প্রতি বছরই দাবানলের কবলে পড়ে পৃথিবীর বৃহত্তম এই রেইন ফরেস্টটি। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। বিশ্লেষকদের মতে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড পরিমাণ বৃদ্ধির কারণে গত 20 বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়েছে আমাজন বনের ব্রাজিলের অংশ। দেশটির রাজ্য আমাজনাসের দক্ষিণাঞ্চলীয় শহর আপুইয়ে দাবানলে পুড়ে ছাই হয়েছে প্রায় 700 বর্গ কিলোমিটার বনভূমি, যা গত বছরে আগুনে নষ্ট হওয়া বনের তুলনায় 33% বেশি। এদিকে দাবানলে পুড়ছে ইউরোপের দেশ স্পেনের বিভিন্ন এলাকাও। সবশেষ টলেডো শহরের কাছে পুড়ে গেছে 6000 একরের বেশি জমি। আগুন নেভাতে কাজ করছে স্প্যানিশ মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের দমকল কর্মী সহ 200 জনের বেশি উদ্ধারকর্মী। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার একটি সড়ক দুর্ঘটনা থেকে আগুনের সূত্রপাত। শুষ্ক আবহাওয়ার কারণে পরে তা দাবানলে রূপ নেয়। উচ্চ তাপমাত্রার কারণে স্পেনে আরও দাবানল হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া দফতর। অন্তরাসেন, সময় সংবাদ। ভূমিকম্পের আশঙ্কায় বিদেশ সফর স্থগিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশটিতে প্রথমবারের মতো জারি করা হয়েছে ভূমিকম্পের সতর্কতা। বৃহস্পতিবারের 7.1 মাত্রার ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগর উপকূলে আরও বড় ভূমিকম্প আঘাত হানতে পারে বলে জানায় দেশটির আবহাওয়া দফতর। জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, মিয়াজাকির উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে এই ভূমিকম্পের উৎপত্তি। ঢুকে একের পর এক রুশ ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। সবশেষ দেশটির পশ্চিমাঞ্চলীয় লিপেতস্ক অঞ্চলের ঘাঁটিতে একাধিক হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও মস্কোর ছোড়া 27টি ড্রোন ভূপাতিত করার দাবি কিয়েভের। জবাবে ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি সুপার মার্কেটে রুশ হামলায় অন্তত 12 জন নিহত ও 35 জন আহত হয়েছেন বলে জানা গেছে।
দিন যত গড়াচ্ছে পাল্টাপাল্টি আক্রমণে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। কিয়েভের রুশ বাহিনীর একের পর এক হামলার মধ্যেই এবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লিপেৎস্ক অঞ্চলের একটি ঘাঁটিতে বৃহস্পতিবারে বোমা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এছাড়াও এদিন ২৭টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে কিয়েভের বিমান বাহিনী প্রধান জানান, কিয়েভ, পোলতাভা, সুমি, মাইকোলাইভ, খেরসন, ডোনেৎস্ক অঞ্চলে ড্রোনগুলো ধ্বংস করা হয়। মূলত রাশিয়ার যুদ্ধ বিমান ব্যবহারের সক্ষমতা কমাতে রুশ বিমান ঘাঁটিগুলোতে হামলা করছে কিয়েভ সেনারা, এমনটাই বলছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব বিমান ব্যবহার করে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্যবস্তুতে আঘাত করে রুশ বাহিনী। ওই হামলার সময় মোজারভস্ক বিমান ঘাঁটিতে রাশিয়ার SU-34, SU-35 এবং MG-31 যুদ্ধ বিমানগুলো ছিল বলে জানা গেছে। এমনকি বিমান এবং হেলিকপ্টারের পাশাপাশি 700 গাইডেড বোমা ধারণকারী একটি গুদামে ড্রোন হামলা চালায় জেলেনস্কি বাহিনী। টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। সেখানে একাধিক বিস্ফোরণও হয়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশিরভাগ এলাকা। হতাহত হন বেশ কয়েকজন। জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে পুতিন বাহিনীও। শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি সুপারমার্কেটে রুশ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এতে ধস হয়েছে বেশ কিছু অবকাঠামোর। এছাড়া অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন বলেও জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী 10 সেপ্টেম্বর প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীকে আরও দুটি বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রিপাবলিকান প্রার্থী। এদিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অপরের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন একের পর এক চ্যালেঞ্জ। বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কামালা হ্যারিসকে ৩টি বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৪, ১০ ও ২৫ সেপ্টেম্বর তারিখও নির্ধারণ করেছেন তিনি। বিতর্কে অংশ নিতে ট্রাম্প রাজি হয় খুশি কামালাও। এরই মধ্যে নিজের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, আগামী ১০ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও কামালা। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। এদিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি আগামী নির্বাচনে যদি ট্রাম্প হেরে যান, তাহলে সেই পরাজয় তিনি শান্তিপূর্ণভাবে মেনে নেবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। এর আগে ২০২০ সালের নির্বাচনে পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেননি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। এতে আহত হয়েছিলেন শতাধিক পুলিশ ও সাধারণ মানুষ। রাহানুর রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইতালির রোমে কৃত্রিম তুষারপাতের আয়োজন, সঙ্গে ছিল চমৎকার লাইট শো। মনোমুগ্ধকর দৃশ্য মন কেড়েছে স্থানীয় সহ পর্যটকদের। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় পুলিশের বডি ক্যামের ভিডিও প্রকাশ করা হয়েছে। গত ১৩ জুলাই পেনসিলভেনিয়া নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও কানে গুলির আঘাতে আহত হন। পরে দেশটির সিক্রেট সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান হামলাকারী। এ ঘটনার প্রায় ১ মাস পর হামলাকারীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের ভিডিও প্রকাশ করা হলো। বিরোধী বিক্ষোভে আবারও সহিংস হয়ে উঠেছে কেনিয়া। স্থানীয় সময়ে বৃহস্পতিবার দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী নাইরোবি সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গুলি করে। এতে অনেকেই আহত হয়। এছাড়া ১৭০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের কারণে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি যানবাহন চলাচলও স্থগিত রয়েছে।
এবার দেশের খবর। কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রাম, এই গ্রামটি আসলে গত 16 জুলাই থেকে শোকের ছায়া, এবং তারপরে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, বুক পেতে দেয়া, পুলিশের গুলির মুখে বুক পেতে দেয়া যে আবু সাইদের বাড়ি তে আমরা আছি, এবং তারপরে যে তীব্র আন্দোলনের আগুনে সারা দেশ জ্বলছিল, এবং সেই মানুষটির পরে আরো অনেকে শহীদ হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। আজকে তার বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসার কথা, আর কিছুক্ষণ পরেই তিনি আসবেন তার উপদেষ্টা পরিষদ নিয়ে, এবং এখানে তাই এখন নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে, কিন্তু এর মধ্যেই তার আশপাশে শত শত মানুষ কিন্তু ভিড় জমেছে। এবং এই গ্রামটি যেখানে একদম একটি অপরিচিত গ্রাম ছিল, সেই গ্রামটি এখন আবু সাইদের নামে এখন একটি অন্যরকম পরিচিতি লাভ করেছে। কিন্তু সেই পরিচিতি লাভ করলে তার বাবার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে তার 6 জন সন্তান, 6 জন ছেলে এবং 1 জন মেয়ে, এবং সেই 6 জন ছেলে এবং 1 জন মেয়ের মধ্যে আবু সাইদ ছিলেন সবার ছোট ছেলে, এবং সবার ছোট ছেলে হিসেবে তিনি ছোটবেলা থেকে কীরকম ছিলেন, আসলে শেষ পর্যন্ত কেনই বা এরকম তার মনোভাব ছিল, সে বিষয়গুলো কিন্তু তিনি বলছিলেন। এখন আমরা তার কথা বলতে চাই আবু সাইদের ঠিক ইমিডিয়েট বড় ভাই, তিনি ঠিক তার 2 বছরের বড়। ভাই, আপনার নামটা? আমার নাম আবু হোসেন, আমি আবু সাইদের বড় ভাই। আচ্ছা, আবু সাইদ যে মারা গেলেন এবং আবু সাইদ যে আন্দোলনে গেলেন এবং তার আগে থেকে আন্দোলন করেছে, আপনার সঙ্গে কি ধরনের আলাপ আলোচনা হয়েছিলেন, অথবা তার মৃত্যুর পরে আপনাদের মধ্যে আসলে কি ধরনের হৃদয় আন্দোলিত হয়েছিল শোকের? আসলে প্রথমে তো কোটা আন্দোলন শুরু হয় 1 তারিখের দিকে, তখন তো রংপুরে অতটা আন্দোলন জোরালো ছিল না। যখন প্রধানমন্ত্রী একটা বিতর্কিত মন্তব্য করলেন, তখন দেখলাম ছাত্ররা আমি রাজাকার, এরকম একটা স্লোগান আসলো আর কি। তখন আমি আবু সাইদের কাছে ফোন করলাম, বললাম যে দেশের তো বর্তমান সরকার তো কোটা তো চূড়ান্ত সরাসরি বিরুদ্ধে রয়েছে, এবং তার সাথে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আছে, তারাও তো কোটার বিরুদ্ধে। তখন ওর কাছে বললাম যে একটু সতর্ক থাকো, যে এটা আসলে আমরা, কিন্তু তারপরও সে ঝাঁপিয়ে পড়েছে, সে আসলে আপনাদের কারো কথা শুনে না, এরকম কিছু? আমি সতর্ক করছিলাম, আমি আর কি ততটা মিডিয়ার মাধ্যমে জানতে পারিনি যে ও যে সমন্বয়ক ছিল, ওটা আমি জানতে পারিনি। আমি বলছিলাম আচ্ছা আন্দোলন যেহেতু সবাই করতেছে, আচ্ছা যাও, সমস্যা নেই, আমার এক স্বাস্থ্য ভাই আছে, ওনার সাথে মাধ্যমে শুনেছেন যে আপনি শেষ কোটা আন্দোলনে গিয়েছে, এরকম তাই না? আপনার সাথে ওইরকম ভাবে খুব একটা ভালো শেয়ার করেন, সেরকম ভাবে যে বলে নাই যে আমি সমন্বয়ক হয়েছি রোকেয়া ভার্সিটিতে, আমি নেতৃত্বে আছি, ও কথা আর কি আমাদেরকে বলে নাই, হয়তো আমরা নিষেধ করি। ধন্যবাদ আপনাকে। এখন এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি কর্ডন দিয়ে রাখা হয়েছে, এবং কিছুক্ষণ আগে আবু সাইদের সহপাঠীরা যারা ছিলেন তারা এসে কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন, এবং তারপরে তারা এখান থেকে চলে গেছেন। এখন আমরা অপেক্ষা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ আসা। দেখছেন আন্তর্জাতিক সময়। ভেনেজুয়েলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স 10 দিনের জন্য বন্ধ করলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে মাদুরো এই ঘোষণা দেন। দেশটিতে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চলা উত্তেজনার মাঝে এই সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে কেন্দ্র করে মাদুরো ও ইলন মাস্ক অব্যাহতভাবে পরস্পরকে কটাক্ষ করেছেন। ইলন মাস্ক প্রেসিডেন্ট মাদুরোকে স্বৈরাচার দাবি করেন। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত করতে ও বিক্ষোভের পেছনে ইলন মাস্ক ইন্ধন যোগাচ্ছেন বলে অভিযোগ করেছেন মাদুরো। এর আগে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার জন্য সমর্থকদের আহ্বান জানান মাদুরো।
আন্তর্জাতিক সময় পাকিস্তানের সরকার পতনের ইঙ্গিত দিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমান সরকারের হাতে আর মাত্র 2 মাস ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে দলের নেতা কর্মীদের দেশজুড়ে সমাবেশের নির্দেশও দেন তিনি। এদিকে পাকিস্তানে কাউকে নৈরাজ্য করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সেনাপ্রধান অসীম মুনির। তিনি বলেন, সেনাবাহিনী নৈরাজ্য দূর করার চেষ্টা করছে, যারা সংবিধান মানবে না তাদেরকে পাকিস্তানি হিসেবে বিবেচনা করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। দেখছেন আন্তর্জাতিক সময়। স্টারলিংকের সঙ্গে পাল্লা দিয়ে এবার পৃথিবীর নিম্ন কক্ষপথে 18টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে চীন। চীনের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পাঠানো স্যাটেলাইট লং মার্চ 6 নামক রকেটের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছে। দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরি করতে ও মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে স্যাটেলাইটগুলো পাঠায়। অন্যদিকে ইলন মাস্কের প্রতিষ্ঠিত স্পেস এক্স কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক, যার প্রায় 6000-এর মতো স্যাটেলাইট রয়েছে। স্টারলিংকের সঙ্গে পাল্লা দিতে কাজ করে যাচ্ছে চীনের সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাজিলের সাও পাওলোতে আবাসিক এলাকায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, 61 আরোহী নিহত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। প্রেসিডেন্টের শোক। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে গাজায় ফের বাস্তুচ্যুত 70,000 ফিলিস্তিনি। 2 সাংবাদিক সহ নিহত বেশ কয়েকজন। লেবাননে বিমান হামলায় প্রাণ গেল হামাসের আরেক শীর্ষ নেতার। এবং 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পৃথিবীর ফুসফুস আমাজন। পুড়ে ছাই 700 বর্গ কিলোমিটার এলাকা। স্পেনেও আগুন গ্রাস করেছে বিস্তীর্ণ বনভূমি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।